তার কথার মাঝে সেখানে উপস্থিত হলো অনেক। এতক্ষণ সে নিজ কেবিনে ছিল, তাই বাইরে কি হয়েছে তা নিয়ে কোনো ধারণা নেই তার। আনিকার আসার কথা জানতো সে, তাই তার খোঁজ নিতেই কক্ষ হতে বেরিয়েছিল, কিন্তু বোনকে কাঁদতে কাঁদতে লিফটের নিকট যেতে দেখে তার দিকে এগিয়ে গিয়েছিল অনেক। কিন্তু আনিকাকে ডেকেও কোনো সাড়া পায়নি তার থেকে, বরং আনিকা দ্রুত পায়ে চলে গেছে সেখান থেকে। সে শুভ্রের সামনে দাঁড়িয়ে অস্থির কণ্ঠে বলল, স্যার, বনুর কি হয়েছে? ও এভাবে কাঁদতে কাঁদতে কেন চলে গেল? আমি ডাকার পরও শুনলো না। শুভ্র তাকালো অনিকের দিকে, তারপর রাইমার দিকে ইশারা করে গম্ভীর কণ্ঠে বলল, এই নমুনাকে যেন আমার আর অফিসের ত্রিসীমানার মাঝেও না দেখি, তাহলে সেদিনের শেষ দিন হবে, এটা মাথায় ঢুকিয়ে দাও এর। তারপর বাইরের দিকে পা বাড়িয়ে যেতে যেতে ভারী কণ্ঠে বলল, এদিকটা সামলে নিও, আমি তোমার বোনকে সামলে আসি। পরন্ত বিকেল, সময় এখন 4টা 1। কফি শপে বসে আছে ঈশা। আর্নিকা, শুভ্র ও অনিকের অপেক্ষা করছে সে। সকালে তাকে এখানে আসতে বলেছে আনিকা, আবার একটু আগে অনিকের নাম্বার থেকেও এই ঠিকানার মেসেজ এসেছে। সেদিনের পর থেকে অনিক তার সাথে একবারের জন্য কথা বলেনি। সে নিজে কথা বলতে চাইলেও কথা বলেনি, বরং কল করলে তার নাম্বার ব্লক করে রেখেছিল অনিক। যেন ঈশার অস্ত্র দিয়ে ঈশাকেই আঘাত করছে সে। ঈশা যে চরম বোকামি করেছে অনিককে ভুল বুঝে, তা বেশ বুঝতে পারছে সে। তবে তাকে সেই ভুল স্বীকার করার বা ক্ষমা চাওয়ার সময়টুকু দেয়নি অনিক। এক ভারী দীর্ঘশ্বাস ফেলে ঈশা। তবে একদিকে ভাবলে নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হয় ঈশার। না হলে যাকে সে একতরফা ভালোবাসা ভাবত, সে নিজেও নাকি তাকে ভালোবাসে। এর থেকে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে তার কাছে। ঈশা সেদিন খুব কেঁদেছিল, সারা রাত কেঁদেছিল, দুঃখে নয় বরং সুখে। তার প্রণয় পুরুষ তাকে ভালোবাসি তা নিজ মুখে স্বীকার করেছে, হোক তা তার রাগের বহিঃপ্রকাশে স্বীকার করেছে, এটাই অনেক। ঈশা ভাবনার মাঝে আর অপর পাশের চেয়ার টেনে বসল কেউ। ঈশা ভাবল অনেক। হঠাৎ লজ্জা লাগছে তার, চোখ তুলে তাকাতে পারল না সে, নত মস্তিষ্কে মৃদু স্বরে বলল, এত দেরি করলেন যে? তার কথার জবাবে অপর মানুষটি হাসি মুখে বলল, আমি যে এখানে আসবো সেটা কি তুমি জানতে নাকি? কাঙ্ক্ষিত কণ্ঠস্বরের বিপরীতে অন্য কারো জবাবে ভ্রুজোড়া কুঁচকে নিল ঈশা। চোখ তুলে সামনে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, আপনি এখানে? আশরাফ অধর প্রসারিত করে বলল। হ্যাঁ মিস, আমি। ঈশার কেমন অস্বস্তি হলো, এলোমেলো দৃষ্টি ফেলে সে। তার মাঝেই আশরাফ বলল, তা এখানে কারোর জন্য অপেক্ষা করছো নাকি? ঈশা জবাব দিতে পারল না অস্বস্তিতে। আশরাফ এবার হতাশ কণ্ঠে বলল, এতদিন কোথায় ছিলে? না কলেজে, না বাড়ির বাইরে, আর না কল করলে পাওয়া যায়। ভাগ্যিস এখানে দেখা হলো, না হলে হয়তো তোমার খোঁজ পাওয়াই যেত না। ঈশা এবার খানিক হাসার চেষ্টা করে বলে। ওই আর কি। আশরাফ ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি ওই আর কি? না, কিছু না। আশরাফ এবার আর কথা উঠালো না এই বিষয়ে। কিছু সময় নীরবতা চলল তাদের মাঝে। হঠাৎ আশরাফ নীরবতা ভেঙে মৃদু কণ্ঠে বলল, আমি আমার উত্তরটা এখনো পেলাম না কিন্তু। ঈশা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কিসের উত্তর? এতক্ষণের চটপটে ছেলেটাও যেন কথা হারালো, কিছুটা এলোমেলো ভাবে বলল। সেদিন আমি যা বলেছিলাম। ঈশার এবার মনে পড়ল তাদের লাস্ট দেখা হওয়ার দিন। সেদিন আশরাফের কথা না শুনতে পায়নি সে। তার আগেই অনেককে অন্য মেয়ের সাথে দেখে চলে এসেছে সেখান থেকে। তবে তার কথা না শুনলেও কিছুটা আন্দাজ করতে পেরেছে ঈশা। সেটা মনে করতে আরও অস্বস্তিতে ঘিরে ধরল তাকে। কী বলবে বা কী করবে বুঝতে পারল না সে। হয়তো তাকে এই অস্বস্তিকর পরিস্থিতির থেকে বাঁচাতেই তার পাশে চেয়ারে গিয়েও বসে পড়ল ধপ করে। আবার ঈশাকে উদ্দেশ্য করে নমনীয় শান্ত কণ্ঠে বলল, সরি জান, দেরি হয়ে গেল। ঈশা হকচকিয়ে তাকালো অনিকের পানে। লোকটা তাকে জান বলল, বিশ্বাস হলো না তার। আবার হতেও পারে, আজকাল অবিশ্বাস্য ঘটনাগুলোই বিশ্বাস করতে হচ্ছে তাকে। কিন্তু মানুষটা তাকে এভাবে বলল কেন? যেন তাদের মাঝে কত মধুর সম্পর্ক, সবকিছু একদম স্বাভাবিক। আশরাফ অনিকের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, অনেক, তুমি এখানে? আর ঈশাকে বা এভাবে বলছো কেন? অনিকের দিকে তাকিয়ে হেসে হেসে বলল, স্যার, আসতে দেরি হয়েছে, তাই বউয়ের কাছে ক্ষমা চাইলাম। যতই হোক, বড়দের সব ভুল থাক বা না থাক, তাদের সরি বলা কর্তব্য। আশরাফের কপালে ভাঁজ পড়ল। বউ মানে কার বউ? কি বলছে উনি? বউ? কার বউ? আমার বউ, আমার একমাত্র বউ মিসেস ঈশা চৌধুরী।
অনিক তার দিকে তাকিয়ে অধর প্রসারিত করে হাসে। ঈশার কাঁধে হাত দিয়ে তাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল। ঈশা মুগ্ধ দৃষ্টিতে তাকালো অনিকের পানে। এই অধিকারবোধ এর মাঝে এক অদ্ভুত ভালো লাগা জড়িয়ে আছে, যা মুহূর্তেই ঈশার হৃদয়ে আন্দোলন চালালো। মিসেস ঈশা চৌধুরী কথাটার মাঝে হাজারো শান্তি, ভালোবাসা, ভালো লাগা ও হাজারো অনুভূতির সমাহার খুঁজে পেল সে। তবে অপর পাশের ব্যক্তিটি যেন বাক্যহারা হলো। কথাগুলো ঠিক সইতে পারল না সে। ঈশার কাঁধে রাখা অনিকের হাত ও তার কথার মাঝে অধিকারবোধ বড্ড পীড়া দিল তাকে। হৃদয়ে কেউ যেন তার ক্রমাগত ছুরি আঘাত করল। সবকিছু মিথ্যে মনে হলো তার, কিন্তু নিষ্প্রিয়সীর ঠোঁটের কোণে থাকা লাজে রাঙা হাসিখানা, সেটা তো মিথ্যে হতে পারে না। সূর্যের প্রখরতা মিলিয়ে গিয়ে পড়ন্ত বিকেলে দেখা মিলেছে। পশ্চিম দিগন্তে হেলে পড়েছে সূর্য, হয়তো কিছুক্ষণের মাঝেই নিজ দায়িত্বে সমাপ্তি ঘটিয়ে হারিয়ে যাবে সে নিঃশব্দে নিঃসঙ্গতার মাঝে। বাড়ি ফিরে কারোর সাথে কথা বলেনি আর্নিকা। কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে মেঝেতে বসে হাঁটুতে মুখ লুকিয়ে ফুপিয়ে কান্না করেছে সে। মনের মাঝে মেঘ জমেছে তার। শুভ্রের সাথে অন্য কোনো মেয়েকে কিছুতেই মেনে নিতে পারছে না সে। হৃদয়ে অন্ত দহন শুরু হয়েছে। শুভ্রকে হারানোর ভয় অস্থির করে তুলেছে তাকে। তাকে ছাড়া যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে আর্নিকার। শুভ্রর বুকের বা পাজরে একমাত্র অধিকার তার, সেখানে অন্য নারীর প্রসঙ্গ সে সহ্য করতে পারে না। রাইমা মেয়েটাকে তার সেদিন পার্টি থেকে খুব একটা পছন্দ না। তার স্বভাব গায়ে পড়া স্বভাব। শুভ্রের প্রতি তার চাহনি একজন মেয়ে হিসেবে তার অর্থ ঠিকই বুঝতে পেরেছিল আর্নিকা। সেই থেকে মনে ভয় জন্মেছে আর্নিকার, শুভ্রকে হারিয়ে ফেলার ভয়। তার উপর আবার আজকে রাইমা ও শুভ্রকে একত্রে দেখে তার এই ভয় তীব্র আকার ধারণ করেছে। তাই নিজেকে আর না তো নিজের আবেগ অনুভূতিকে সামলাতে পেরেছে আনিকা, যার ফলশ্রুতিতে এরূপ আচরণ করেছে সে। প্রায় অনবরত 10 মিনিট ধরে দরজা ধাক্কাচ্ছে শুভ্র। বেশ ধৈর্য নিয়ে ডাকছে আনিকাকে, তবুও কণ্ঠে রয়েছে তীব্র এক অদ্ভুত তীক্ষ্ণতা ও কঠোরতা। ছেলেকে এভাবে দরজা ধাক্কা দিতে দেখে সুমি খান দ্রুত পায়ে এগিয়ে গেলেন তার দিকে। শুভ্রের ডাক শুনেই তিনি নিজ কক্ষ থেকে বেরিয়ে এসেছেন। শুভ্রতা বাড়িতে নেই, কোনো এক ফ্রেন্ডের বাড়িতে গিয়েছে সে। তাই এই সময় তার দেখা মিলল না। আর সাহিল খান এখনও অফিস থেকে ফেরেনি, তাই তারও দেখা মিলল না। সুমি খান ছেলের কাছে এসে কিছুটা অবাক কণ্ঠে বলল। কি হয়েছে বাবা, এভাবে দরজা ধাক্কা দিচ্ছিস কেন? আর আর্নিকা মা দরজা বন্ধ করে বসে আছে কেন? তোরা কখন আসলি? তোদের না শপিংয়ে যাওয়ার কথা, তাহলে এত তাড়াতাড়ি আসলি যে? শুভ্র শান্ত দৃষ্টিতে তাকালো তার মায়ের দিকে। এত প্রশ্নের উত্তরে নিজ স্বল্পভাষী ব্যক্তিত্ব বজায় রেখে শান্ত কণ্ঠে বলল। কালকে যাব আম্মু। না কিছু না। সুমি খান এবার শান্ত কণ্ঠে বললেন। আর্নিকার কি হয়েছে? শুভ্র মায়ের কথায় বন্ধ দরজার পানে তাকালো একবার, ফের মায়ের পানে তাকিয়ে শান্ত স্বরে বলল। সুমি খান চিন্তিত হলেও কিছু বললেন না। আর হয়তো তাদের ব্যক্তিগত ব্যাপার, কথাটি ভেবেই আর কিছু বললেন না তিনি। ধীর পায়ে চলে গেলেন সেথা হতে। স্বামী স্ত্রীর ব্যাপারে কথা না বলাই উত্তম মনে করলেন তিনি। শুভ্র এবার বন্ধ দরজার পানে তাকিয়ে কিছুটা উচ্চ স্বরে বলল। আনিকা লাস্টবার বলছি দরজা খুলো। কথাটি বলে কিছু সময় অপেক্ষা করল শুভ্র। ইতিমধ্যে চোয়ালদয় শক্ত হয়ে এসেছে তার, রক্তিম হয়ে উঠেছে আখি জোড়া। এত সময় দমিয়ে রাখার রাগটা যেন মাথা চাড়া দিয়ে উঠেছে তার। এবার আর ধৈর্য রাখতে পারল না শুভ্র। হাত উঠালো বেশ জোরে ধাক্কা দেওয়ার জন্য, তবে তার উদ্দেশ্যে বাধা দিয়ে খট করে আওয়াজ তুলে কক্ষের দরজা খুলে গেল সম্পূর্ণ। শুভ্র হাত নামিয়ে ঘরের ভিতর প্রবেশ করার আগেই দ্রুততার সাথে তার বুকের উপর ঠাঁই হলো আর্নিকার। হঠাৎ ঘটনায় দু কদম পিছিয়ে গেল শুভ্র। আর্নিকা দু হাতে শুভ্রের গলা জড়িয়ে ধরে বুকের মাঝে মুখ লুকিয়ে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে সে। মাঝে মাঝে অস্পষ্ট স্বরে কিছু বিড়বিড় করে চলেছে মেয়েটি। শুভ্রের আকাশ ছোঁয়া রাগ কর্পূরের ন্যায় উবে গেল যেন। শান্ত হলো মন ও মস্তিষ্ক। এক হাতে আর্নিকার কোমর পেঁচিয়ে ধরে শক্ত করে নিজের সাথে জড়িয়ে রাখলো তাকে। অপর হাত আর্নিকার মাথায় বুলিয়ে দিতে দিতে ধীর পায়ে কক্ষে প্রবেশ করল শুভ্র। কক্ষে প্রবেশ করে এক হাতে দরজা লক করে সোফার কাছে নিয়ে গেল আর্নিকাকে। তাকে বসাতে চাইলে বসলো না সেখানে, বরং হাতের বাঁধন দৃঢ় করে নিজেকে গড়িয়ে নিল শুভ্রের পুরুষালী বক্ষে। শুভ্র নিজেও বাধা দিল না, নিবিড়ভাবে তাকে লুকিয়ে নিল নিজের মাঝে। মাথার উপর আদরে হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল। কান্না থামাও, না হলে আমার থেকে দূরে গিয়ে কান্না করো। আর্নিকা অশ্রুধারা বন্ধ করল না, আবার শুভ্রের থেকে দূরেও গেল না। শুভ্রের বুকে মাথা এপাশ ওপাশ করে চোখের জল নাকের জল মুছে কান্নারত কণ্ঠে বলল। আপনি আমার বলুন, আপনি আমার। আমি কিভাবে তোমার হলাম? আর্নিকা এবার হেসকি তুলে বলল।
আপনি আমার স্বামী, তিন কবুল বলে বিয়ে করা বর আমার, অর্ধাঙ্গ, পবিত্র বন্ধনে আবদ্ধ আমরা। আপনি আপনি আমার শুধু বলুন। শুভ্রর ওষ্ঠকণার মাঝে হাসির রেখা দেখা গেল, মুখবিবর গম্ভীর করে রাখলো সে, ভারী কণ্ঠে বলল। এই বিয়ে না তুমি মানো না, আমাকে বর হিসেবে মানো না তাহলে? আয়নিকা শুভ্রকে আবারও নিবিড়ভাবে জড়িয়ে ধরে, যেন তার বুকের মাঝে ঢুকে যেতে পারলে তার শান্তি হতো। আমি বললেই হলো নাকি? আপনি আমার বর, এটাই শেষ কথা, আর কিছু জানি না আমি। কেন জানো না? জানি না। নিশ্চুপ নীরবতা পালন করল শুভ্র, তবে তা স্থায়ী হতে দিল না। আয়নিকা বলল। ওই মেয়েটা কেন আপনার কাছে আসে? ও আমার থেকে আপনাকে কেড়ে নিবে? আমি কি ওর হয়ে? সরি। ওই মেয়েটা কেন আপনার কাছে আসে? ও আমার থেকে আপনাকে কেড়ে নিবে? আপনি কি ওর হয়ে যাবেন শুভ্র? বেশ করুণ শোনালো তার কণ্ঠ, হারানোর ভয় স্পষ্ট তাতে। শুভ্র শুনল সম্পূর্ণ মনোযোগ দিয়ে, তারপর ধীর কণ্ঠে বলল। যাকে নিজের হৃদস্পন্দনের অধিকারিণী করেছি তাকে ছেড়ে অন্য কারোর কিভাবে হব বলো তো? হৃদস্পন্দনময়ী। আরিকা তার বুক থেকে মাথা উঠিয়ে তাকালো, তার পুরুষালী গাম্ভীর্যে ভরা মুখপানে অবুঝ দৃষ্টি তার যেন বোঝালো। আমি আপনার কথার কিছুই বুঝিনি, খারাপ লোক। শুভ্র চোখে হাসলো, দুহাতে মেয়েটির কোমর পেঁচিয়ে ধরে ঝুঁকিয়ে এসে তার কপালে কপাল ঠেকিয়ে বলল। তুমি আজন্মকাল এভাবে অবুঝ থেকো মায়াবিনী। আমি না হয় তোমার এই অবুঝ দৃষ্টির মায়ায় হারাবো আমার উপস্থিতি। আনিকার চোখে মুখে এবার বিস্ময় ছড়ালো, তার গম্ভীর মুখ খারাপ লোকের কাছে এমন কাব্যিক কথা ঠিক বিশ্বাসযোগ্য হলো না তার। কান্না ভরে অবাক নয়নে তাকিয়ে থাকলো তার দিকে। তার দৃষ্টি দেখে শুভ্র হালকা গলা ছেড়ে বলল। কান্নাকাটি থামিয়ে ফ্রেশ হয়ে এসো যাও। শুভ্রের কথা শুনেও শুনল না আনিকা, সে অবাক কণ্ঠে বলল। আপনি এমন কথাও বলতে পারেন? শুভ্র জবাব দিল না, সোফার উপর আরাম করে বসে শান্ত দৃষ্টিতে তাকালো অর্ধাঙ্গিনীর পানে। তার দৃষ্টিতে কেঁপে উঠল আনিকা, এলোমেলো কণ্ঠে বলল। না মানে আর কি শুভ্র তার দিকে দৃষ্টি স্থির রেখে শান্ত কণ্ঠে বলল। রাইমাকে আমার সাথে দেখে এমন রিয়াক্ট করলে কেন? কিছু সময়ের ভুলে যাওয়া কথা মনে পড়তেই আধার নামলো আনিকার আদলে। মাথা নত করে দাঁড়িয়ে থাকলো সে। শুভ্র আবারও বলল। রাইমা আমায় জড়িয়ে ধরলে তোমার কি? আনিকার এবার রাগ হলো, হুট করে সে শুভ্রের দিকে ঝুঁকে তার শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল। আমার কি? হ্যাঁ, আমার কি? আমার অধিকারে অন্য কেউ দখলদারি করবে আর আমি মেনে নিব? প্রথমে এই মেয়ের হাত পা ভাঙবো, তারপর আপনার, বুঝেছেন? আপনি আমার এটাই শেষ কথা। শুভ্র আনিকার কথায় চোখে হাসলো। হঠাৎ মেয়েটার কোমর পেঁচিয়ে ধরে তাকে সোফায় ফেলে তার দিকে ঝুঁকে পড়ল সে। কপালে কপাল ঠেকিয়ে বাঁকা হেসে বলল। Yes, I'm yours and you are mine, only mine. My heartbeat. হঠাৎ ঘটনায় চমকে উঠেছে আনিকা, ভয়ও পেয়েছে মেয়েটা। তা কাটিয়ে উঠতে না উঠতেই শুভ্রের কথায় তার দিকে তাকালো সে। মানুষটার কণ্ঠ গম্ভীর শুনলেও তার দৃষ্টিতে একরাশ মায়া অনুভবের দোলাচল দেখতে পেল সে। তার মনের হাজারো প্রশ্নের নীরব উত্তর খুঁজে পেল এই গভীর দৃষ্টির মাঝে। আর কিছুই বলল না আনিকা। নীরবতার মাঝেই যেন নিজের প্রশ্নের সমাহার ও অনুভূতি বুঝতে ব্যস্ত দুটি মানুষ। হাজারো অব্যক্ত কথা যেন ব্যক্ত হলো দুজনের মাঝে। নীরব নিশ্চুপ এই নীরবতার মাঝে গোধূলি লগ্নের আগমন চারিদিকে গড়ে তুলেছে শান্ত ও শীতল। তবুও যেন রাস্তাঘাটে ব্যস্ততার এই শীতল পরিবেশ হয়ে উঠেছে দুর্বিষহ। কেউ বা সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে বাড়ির পথে অগ্রসর হয়েছে, হয়তো তার প্রিয়তমা স্ত্রী অপেক্ষারত তার জন্য। তাই তো তার বাড়ি ফেরার এত তাড়া। কেউ বা এখনও কাজে লিপ্ত, রাস্তার পাশের ফাস্টফুডের দোকানে ভিড় বাড়ছে ধীরে ধীরে। কেউ বা হাঁকডাক করে নিজেদের দোকানের পণ্য বিক্রয়ে ব্যস্ত। আবার প্রেমিক প্রেমিকা যুগল হাতে হাত ধরে এগিয়ে চলেছে উদ্দেশ্যহীনভাবে, যেন তাদের কোনো তাড়া নেই, নেই কোনো বাধা। কখনো বা হাতে থাকা গোলাপ রজনীগন্ধা গেঁথে দিচ্ছে প্রেমিক তার প্রেমিকার খোপায়। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে মুচকি হাসে। আবার কখনো হাঁটতে হাঁটতে আলতোভাবে তার হাত আলতো করে নিচ্ছে নিজের হাতের ভাঁজে। গাড়িতে বসে সেদিকে নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশা। তার পাশেই ড্রাইভিং সিটে বসে আছে অনিক। গাড়ির ব্যাক সিটে অনেকগুলো শপিং ব্যাগ। একটু আগেই অনেক নিজ পছন্দে কিনেছে সবগুলো। আশরাফের সাথে রেস্টুরেন্টে কথা বলে সেখান থেকে বেরিয়ে ঈশার সাথে আর একটা কথাও বলেনি অনেক। নিজ পছন্দ মতো শপিং করেছে সে, শুধু নিজের জন্য নয় ঈশার জন্যও করেছে। তবে একটাও কথা বলেনি ঈশার সাথে। ঈশা নিজে থেকে কিছু বলল হ্যাঁ বা না ছাড়া আর কোনো কথা বলেনি সে।
ঠিকভাবে তার দিকে তাকায়নি পর্যন্ত, যেন ঈশা নামের কোনো রমণী যে তার সাথে আছে সেদিকে কোনো খেয়ালই নেই তার। ঈশা বোঝে তার অভিমানের কারণ, কিন্তু তাকে এভাবে এড়িয়ে চলা যে সে মেনে নিতে পারছে না। যদি তাকে এড়িয়ে চলে তাহলে কেন তার বাবাকে রাজি করিয়ে বিয়ে অবধি কথা টানছে? আবার কাল বাদে পরশু আকদ, তারপরেও এমন করছে কেন? তার কি কষ্ট হয় না? হয়তো চিৎকার করে কান্না করার মতো কষ্ট হয়, কিন্তু সেভাবে কাঁদতে না পেরেই নীরবে অশ্রু ঝরাচ্ছে সে। কিছুক্ষণ পর গাড়ি থামলো ঈশার বাড়ির সামনে। ঈশা চোখের জল মুছিয়ে অনেকের দিকে তাকালো, শেষবারের মতো চেষ্টা করে জড়িয়ে আসা কণ্ঠে বলল। কেন করেছেন এমন কথা বলুন না আমার সাথে। অনেক বরাবরের মতো উত্তর দিল না, আর না তো মেয়েটার দিকে তাকালো। ঈশা আবারও বলল। কেন করছেন এমন কথা বলুন না আমার সাথে। এভাবে এড়িয়ে চলবেন? এভাবে এড়িয়ে চলবেন যখন, তাহলে বিয়ে কেন করেছেন? না করে দিন। কথা শেষ করতে পারল না ঈশা, তার আগেই অনেকের রক্তচক্ষু দেখে কণ্ঠনালী শূন্য হয়ে আসলো তার। শুকনো ঢোক গেলে কিছু বলবে তার আগেই অনেক তাকে ধমক দিয়ে বলল। নামো গাড়ি থেকে, আর একটা ফালতু কথা বলে থাপ্পড়ে গাল লাল করে দিব। তার কথায় কেঁপে উঠল ঈশা, কিছু বলার সাহস পেল না সে। ঈশাকে একইভাবে বসে থাকতে দেখে আবারও ধমক দিল অনেক। ঈশা ফট করে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। বাড়ির পথে অগ্রসর হতেই পেছন থেকে অনেক ভারী কণ্ঠে ডেকে উঠল তাকে। দাঁড়াও। ঈশার মলিন মুখ উজ্জ্বল হলো খানিকটা, এক চিলতে হাসি ফুটল তার ঠোঁটের কোণে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ স্বরূপ অনেক গাড়ি থেকে নেমে পেছনে গেট খুলে বেশ কয়েকটা শপিং ব্যাগ হাতে ধরিয়ে দিল তার। গম্ভীর কণ্ঠে বলল। যাও। ঈশার অভিমান হলো তার সামনে দাঁড়ানো পুরুষটার প্রতি। অভিমান যথাযথ না অযথাযথ তা বিচার করল না সে। অভিমানী টই টুম্বুর হলো আখি জোড়া। কিছু না বলে ব্যাগ হাতে নিয়ে বাড়িতে প্রবেশ করলো সে। ঈশা বাড়িতে প্রবেশ করতেই আকাশপানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল অনেক, তারপর গাড়িতে উঠে চলে গেল নিজ গন্তব্যে। কলকাতা শহরের নামি দামি রেস্টুরেন্টের মধ্যে একটি 69 এভিনিউ এর রেস্তোরাঁটি একটি আধুনিক এবং স্টাইলিশ পরিবেশ দ্বারা সমৃদ্ধ। চারপাশ আধুনিকতায় ঘেরা এক বিশাল অট্টালিকা। তারই এক কক্ষে প্রবেশ করল শুভ্র। পরনের সাদা শার্ট, ব্ল্যাক কোট ও ব্ল্যাক প্যান্ট, হাতে ঘড়ি। তার প্রতিটা পদক্ষেপ আত্মবিশ্বাসের ছোঁয়া। চেহারায় গাম্ভীর্য, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। গলার খাঁচা খাঁচা দাড়িগুলো যেন তার ব্যক্তিত্বকে আরও ফুটিয়ে তুলেছে। কক্ষের পরিবেশ নিস্তব্ধ ও ভারী হয়ে আছে। বাতাসের যেই এই নীরবতার ভারে ভারী হয়ে উঠেছে। একটি টেবিলে মুখোমুখি বসে আছে শুভ্র ও জাহিন শাহ। দুজনের মুখবিবর গম্ভীর, থমথমে, তবে চোখে আগুন জ্বলছে যেন। শুভ্রের পাশেই দাঁড়িয়ে আছে অনেক, ও জাহিনের পাশে দাঁড়িয়ে আছে তার পার্সোনাল সেক্রেটারি মাবুদ। আবছা আলোয় আলোকিত কক্ষটি যখন শ্বাসরুদ্ধকর অবস্থা, তখনই চোখে বিদ্রুপের হাসি হেসে জাহিন কটাক্ষ করে বলে। মিস্টার শুভ্র শেহরাজ খান আমার সাথে নিজ থেকে দেখা করতে এসেছে। ব্যাপারটা খুবই অপ্রত্যাশিত। নাকি নিজের অবস্থান সম্পর্কে তার ধারণা হয়ে গেছে? শুভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল। শুভ্র শেহরাজ খান নিজের অবস্থান সম্পর্কে অবগত, তবে কেউ একজন ভুলে গিয়েছে, তাই তাকে নিজ দায়িত্বে মনে করিয়ে দেওয়ার জন্যই এত আয়োজন। জাহিদ বিদ্রুপের স্বরে বলল। সত্যি তাই নাকি? মাপ চাই। তার কথা সম্পূর্ণ করতে দিল না শুভ্র, শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলল। কাপুরুষের মতো পেছন থেকে আঘাত করা অমেরুদণ্ডী। জাহিনের চোখে মুখে ক্রোধ ছড়িয়ে পড়ল, চিল্লিয়ে বলল। আমাকে কাপুরুষ বলার সাহস হয় কি করে তোর? মানুষের মুখে কথাটি গ্রহণযোগ্য হলো না। জাহিন অগ্নির দৃষ্টিতে তাকালো শুভ্রের দিকে। কথার পরিপ্রেক্ষিতে কিছু বলল না। শুভ্র বাঁকা হেসে বলল। আপনাকে তো বলিনি মিস্টার জাহিন, বাই দ্য ওয়ে, আপনি কি এই দলে পড়েন নাকি? নাহলে এত গায়ে লাগে কেন? নিজের গার্লফ্রেন্ডকে অন্যের অফিসে কাজের নামে ফাইল চুরি করার জন্য পাঠিয়ে দেয়া তো কাপুরুষই বলে। আবার সেই কাজে সফল হতে না পেরে তাকে ফাঁসানোর জন্য নিজের গার্লফ্রেন্ডকে দিয়ে তার কাছে প্রেমের প্রপোজাল দেয়া অবশ্যই কাপুরুষ বলে না? জাহিন আবার কিছুটা চমকে উঠল। শুভ্র সব জেনে গিয়েছে। কিভাবে জানলো? কে বলল তাকে? কপালে বিন্দু বিন্দু ঘাম জমল তার, তবে নিজের দুর্বলতা প্রকাশ না করে শক্ত কণ্ঠে বলল। কি কি প্রমাণ আছে তোর যার ভিত্তিতে এইসব বলছিস? শুভ্র জাহিনের কথায় বাঁকা হাসল, কটাক্ষ করে বলল। সব থেকে বড় প্রমাণ তুই নিজে। তবে শুনে রাখ, আমার পরিবারের দিকে হাত বাড়ালে সেই হাত নয়, হাতের অধিকারীকে ভেঙে ফেলবো আমি।
শেষের কথাটা হুমকি স্বরূপ বলেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো শুভ্র। চলে যেতে নিয়েও আচমকা ঘুরে জাহিনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আর তোর সো কল্ড গার্লফ্রেন্ডকে বলে দিস আমার থেকে দূরে থাকতে। নিজের অপমান সহ্য করলেও নিজের ভালোবাসার মানুষটির অপমান সহ্য করল না জাহিন। বিদ্রুপের সুরে বলল। মুখ সামলে কথা বলবি। শুভ্র বাঁকা হেসে বলল, কারো বাসি খামার ছুঁয়েও দেখে না এই শুভ্র শেহরাজ খান। ভুল কি বলেছি? তোর গিফট দেয়া ফ্ল্যাটে অন্য এক ছেলেকে নিয়ে এই মুহূর্তে প্রাইভেট সময় কাটাচ্ছে সে। খোঁজ নিয়ে দেখতে পারিস। কথাটি বলেই গটগট পায়ে সেই স্থান ত্যাগ করল শুভ্র ও অনিক। শুভ্রের কণ্ঠে যে আত্মবিশ্বাসের ছাপ ও দৃঢ়তা, সেটাই তার কথাকে বিশ্বাস করাতে বাধ্য করল জাহিনকে। জাহিন রাগে সামনে থাকা কাচের গ্লাস উঠিয়ে ফ্লোরে আছাড় মারে। তার পাশে থাকা মাবুদ আতঙ্কিত কণ্ঠে বলল। স্যার শান্ত হন। জাহিন শান্ত হলো না। সামনে থাকা টেবিলে লাথি মেরে পকেট থেকে মোবাইলখানা বের করলো সে। তারপর মোবাইল ঘেটে সেভ করা নাম্বারে কল করলো সে। পরপর 5 বার কল করেই যখন কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে পেল না, তখন রাগে ফুঁসতে ফুঁসতে হাতে থাকা মোবাইলটিও সশব্দে আছাড় দিল জাহিন। আখিজোড়া তার রক্তিম হয়ে উঠেছে ইতোমধ্যে। অতিরিক্ত ক্রোধে কাঁপছে সে। রাইমার প্রতি তার ভালোবাসা কোনো ত্রুটি নেই, সম্পূর্ণই নিখুঁত। রেস্টুরেন্টে থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে বসলো শুভ্র। অনেক ও দ্রুত গতিতে উঠে বসলো ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট করতে করতে বলল। স্যার আপনি জানতেন এই রাহিমা জাহিনের গার্লফ্রেন্ড? শুভ্র তাকালো অনিকের প্রশ্ন সিক্ত নয়নে, শান্ত কণ্ঠে বলল। হ্যাঁ। অনেক কিছুটা অবাক হয়ে বলল। তারপরও এত বড় রিস্কটা কেন নিলেন স্যার? যদি অফিসের কোনো জরুরি ফাইল তার হাতে পড়তো তাহলে কি হতো? শুভ্র গাড়ির সিটে গা এলিয়ে দিয়ে বলল। সেই সুযোগ আমি রাখিনি। দেখতে চেয়েছিলাম এই জাহিন ঠিক কত দূর যেতে পারে, কিন্তু মাঝখানে আমার অবুঝবু আমাকে ভুল বুঝে থাকলো। এখনো অবধি কথা বলছে না ঠিকভাবে, তবে সেটাও মন্দ না। এইসব না হলে কি আর তার মনের কথা জানতে পারতাম? শেষের কথাগুলো মৃদু স্বরে বলেও অনেক ঠিকই শুনল। ঠোঁট এড়িয়ে হাসল সে। তার স্যার যে তার বোনকে ঠিক কতটা ভালোবাসে তা ভালোই জানে সে। এক বড় ভাইয়ের কাছে এর থেকে খুশির খবর আর কি হতে পারে। শুভ্র তার হাসি দেখে বলল। এখনো বিয়ে করেননি তো, তাই এই অভিমানের জ্বালা বুঝবে না। কাল বিয়েটা হোক আগে। অনেক এবারও হাসল, বলল। বিয়ের আগেই তার অভিমানের সর্বোচ্চ সীমা অতিক্রম করতে দেখেছি স্যার। শুভ্র ভ্রু কুঁচকে তাকালো। অনেক মলিন হেসে সামনের দিকে তাকিয়ে বলল। আমি নাকি অন্য কাউকে ভালোবাসি এটা নিজেই ভেবে 1 মাস আমার থেকে দূরে ছিল। কোনো যোগাযোগ নেই, হুট করে ব্লক রেখেছিল। আমি নিজে থেকে কথা বলতে চাইলেও অভিমানী এড়িয়ে গিয়েছে। বারবার তার সামনে গিয়ে জানতে চেয়েছি কি হয়েছে, কিন্তু সে তার অভিমান ধরে ছিল। সে যখন কথা বলতো না, দম বন্ধ লাগতো। প্রচুর পরিমাণে অক্সিজেনের অভাব অনুভব করতাম। আবার যখন সে অন্য কারো সাথে এসে কথা বলতো, তা দেখে বুকে জ্বলন হতো। মনে হতো কেউ বারংবার বুকে ছুরির আঘাত করছে। তারপর আর কি সিদ্ধান্ত নিলাম পাখিকে এবার কাছে বন্দি করব। এ বাড়িতে প্রস্তাব দিলাম, ভেবেছিলাম সে ঝামেলা করবে, কিন্তু আশ্চর্যজনকভাবে যখন হ্যাঁ বলল তখন অবাক হয়েছিল। পরে আপনার মতে আপনার অবুঝ বউ বেশ বোঝদারের মতো আমার অভিমানী বউটাকে মানিয়েছে এবং আমাকে জানিয়েছে সেই অভিমানী মেয়েটা নাকি আমাকে আগের থেকেই ভালোবাসে, হয়তো আমার থেকেও বেশি, যা আমি বুঝতে না পারায় তার অভিমান হয়েছিল। কিন্তু আমাকে এত কষ্ট দেওয়ার ফলস্বরূপ এখন তার অভিমান ভাঙিয়ে অভিমানের জ্বালা বোঝাতে তার উপর অভিমান করেছি। না, ঠিক অভিমান নয়, অভিমানের নাটক করেছি। কথাগুলো শেষ করে মুচকি হাসল অনেক। পরক্ষণেই মনে পড়ল সে আবেগের বশে স্যারের সামনে কি বলে ফেলেছে, তাই আমতা করে বলল। সরি, আসলে মনের কথা কাউকে সেভাবে বলা হয় না, জন্য আর কি এভাবে বলে ফেললাম। তার সংকোচবোধ কাটাতে শুভ্র মুচকি হাসল, বলল। কোনো ব্যাপার না, এত সংকোচ করতে হবে না। অনেক জোরপূর্বক হাসল। এবার কথা ঘোরাতে বলল। কাল কিন্তু তাড়াতাড়ি বোনও সবাইকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবেন। নতুন দিনের সূচনার সাথে সাথে কারো জীবনের নতুন সূচনার শুরু আজ। সেই সূচনার সঙ্গ দিতেই সময় যখন সকাল 10-এর ঘরে, তখনই রেডি হওয়া শুরু করেছে আর্নিকা। একমাত্র ভাইয়া ও একমাত্র প্রাণপ্রিয় সখীর বিয়ে বলে কথা। সে তাড়াতাড়ি উপস্থিত না হলে চলে, তাই তো সকাল সকাল তার এত ব্যস্ততা। শুভ্র আজ আর অফিসে যায়নি।
আর্নিকাকে নিয়ে সে আগেই যাবে ঈশাদের বাড়ি, তাই আর তার অফিসে যাওয়া হয়নি। সাহিল খানও বাড়িতেই আছে, তারা বিকেলের দিকে যাবেন। ফোনে কথা বলতে বলতে কক্ষে প্রবেশ করলো শুভ্র। এতক্ষণ সে বাড়ির বাইরে বাগানে ছিল, কক্ষে প্রবেশ করতেই যেন খেই হারালো সে। কয়েকটা হার্টবিট মিস করলো মনে হয়। হাত থেকে ফোনটা পড়ে যেতে যেতেও বেঁচে গেল। শুভ্র নিজেকে সামলে ছোট্ট করে কিছু একটা বলে কল কাটলো। মোবাইল পকেটে ঢুকিয়ে বুকে হাত গুজে দাঁড়ালো সে। তারপর মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলো সামনের দিকে। চোখে তার হাজারো অনুভূতির বিচরণ। স্পন্দন জোরালো হলো তার। নির্ঘাত তার থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়ানো রমণীটিও তা শুনতে পাবে, হয়তো পাইল না। তাই তো সে নিজ কর্মে ব্যস্ত থেকে চুলে খোপা করতেই থাকলো। খয়েরি রঙের শাড়ি পরনে, হাত ভর্তি স্টোনের সাদা চুড়ি ও গলায় তার দেওয়া ছোট্ট নেকলেস, কানে ছোট্ট একজোড়া ইয়াররিং, ঘন পাপড়ি বিশিষ্ট আঁকি জোড়ায় ঘন কাজল দেয়া। মুখে আর কোনো প্রসাধনী নেই বললেই চলে। তাতে যেন তাকে এক পরী লাগছে। শুভ্রের ধ্বংসকারিণী পরী সে। ধীর কদমে তার দিকে এগিয়ে আসলো শুভ্র। পেছন থেকে জড়িয়ে ধরতেই কেঁপে উঠল মেয়েটি। পরিচিত ছোঁয়া অনুভব করে শান্ত হলো কিছুটা। তার সাথে লাজে রাঙা হলো সে। শুভ্র নয়ন ভরে দেখল তার রাজে রাঙা বউকে। তার গলায় মুখ গুজে দিল মানুষটা। আবারও কেঁপে উঠল মেয়েটি, কাপা কণ্ঠে বলল, কি করছেন? ছাড়ুন, যেতে হবে। শুভ্র ওষ্ঠ ছোঁয়ালো সেটাই নরম কণ্ঠে বলল। আমাকে এভাবে পাগল করছেন কেন বউ? আর্নিকা অবাক হয়ে জবাব দিল। আমি পাগল করেছি আপনাকে? শুভ্র সেভাবে থেকেই আবেশিত কণ্ঠে বলল। হুম? তার এই মোহময় কণ্ঠে দ্রুত হলো মেয়েটার স্পন্দন। কি বলবে বুঝতে পারল না, এলোমেলো ভাবে বলল, আমার দেরি হচ্ছে তো। হোক। আর্নিকার ঘাড় থেকে মুখ উঠালো শুভ্র। আয়নার দিক থেকে মেয়েটার দিকে দৃষ্টি স্থির রেখে মোহিত কণ্ঠে বলল, আমাকে কি করলে বলো তো হৃদয় হরণী? তুমি ব্যতীত অন্য কারো দিকে তাকানোতেও আমার ভালো লাগে না। আর্নিকা এলোমেলো দৃষ্টি ফেলে নিজেকে সামলে আমতা আমতা করে বলল। আমাদের যেতে হবে, প্লিজ চলুন। শুভ্র তার কথার উত্তর না দিয়ে অর্ধাঙ্গিনীর কপল দেশে উষ্ট্রজোড়া ছুঁয়ে দিয়ে বলল, আর কত অপেক্ষা করবো বউ? আর কত ধৈর্য রাখবো? আরিকা বুঝল না তার কথার অর্থ কি। বলছে লোকটা, কিসের অপেক্ষা, কিসের ধৈর্য বলছে। আনিকা ভ্রু কুঁচকে তাকালো আয়নায় তার আপন মানুষটার প্রতিবিম্বের দিকে। শুভ্র তার বোকা বউয়ের কাণ্ডে মুচকি হাসলো। আচ্ছা, সত্যি কি সে বোকা, নাকি তার সংস্পর্শে এসে মেয়েটা এমন অবুঝ হয়? শুভ্র মেয়েটার কোমর পেঁচিয়ে নিজের দিকে ঘোরালো, তার কপালে অস্ত্র ছুঁয়ে বলল, এবার যদি কোনো ভুল করি তাহলে কি তুমি রাগ করবে? বেশি ভাবতে হবে না বউ। আমি ধৈর্য হারালে নিজের অধিকার নিজেই বুঝে নেব। তুমি নিজেকে সামলে রাখো। এইভাবে এত রূপে আমার সামনে আসলে নিজের বিপদ তুমি নিজেই ডাকবে। আর্নিকা হয়তো বুঝতো আবার তার কথার অর্থ। লাজে রাঙা হলো সে। এলোমেলো দৃষ্টি ফেলে লজ্জার সংবরণের চেষ্টা চালালো মেয়েটি। শুভ্র তার দেখে ঠোঁট এড়িয়ে হাসল। মেঘে ঢাকা অম্বর ধারার শান্তময় একটি দিন। মেঘলা আকাশ গুমোট হয়ে আছে, তবে বৃষ্টি নেই। ঠিক যেমন থম মেরে সোফায় বসে আছে ঈশা, কিন্তু চোখে জল নেই। জল থাকার কারণও নেই। সত্যি কি কারণ নেই? নিজেকে প্রশ্ন করলো ঈশা। মনের কোণ থেকে উত্তর আসলো একটাই, তার পাশে বসা স্বামী নামক মানুষটা যে একবারও তার দিকে তাকালো না। তার থেকে বড় কারণ আর কি হতে পারে? তবুও সে চোখের জল ফেলল না, শক্ত করে বেঁধে রাখলো তা মনের মাঝে। আজ যে সে তার আরাধ্য পুরুষটিকে সম্পূর্ণরূপে নিজের করে পেয়েছে, তারপরেও কি তার চোখে জল মানায়? বেশ অপ্রত্যাশিত হয়েও প্রত্যাশিতভাবে ঈশা ও অনিকের বিয়ে সম্পূর্ণ হয়েছে একটু আগে। দুজনে নিশ্চুপ, তবে চোখে তাদের হাজারো স্বপ্ন, হাজারো রাত জাগা কল্পনার বাস্তবিক পদচারণ নিঃশব্দে দেখছে তারা। এক আকাশ সমান অভিমান নিয়ে নতুন এক পথ চলা শুরু দুই মন। একই সুতোয় বাঁধল দুই মানব মানবীর জীবনধারা। ঈশা আর চোখে দেখে চলেছে তার আরাধ্য পুরুষটিকে, যে এখন সম্পূর্ণরূপে তার আপন পুরুষ, তার ব্যক্তিগত পুরুষটিকে। পুরুষটি যে মারাত্মকভাবে আজ ধরা দিয়েছে তার সামনে। পরনে তার শুভ্র রঙা পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি হাতাগুলো কিছুটা গুটিয়ে রাখা, যার দরুন তার পুরুষালী লোমশ যুক্ত হাতের ভ্যানিশগুলো ফুটে উঠেছে। ঘন কালো চুল, তার সাথে দাড়িগুলি যেন তার ব্যক্তিত্বকে ভারী করে তুলেছে। সবসময় শান্ত সরল মুখটি থমথমে করে রেখেছে। ঈশা ভেবে পায় না ছেলে মানুষের বুঝি এত অভিমান থাকে।
তবে ঈশাও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এতদিন এইসব সহ্য করলেও এবার আর সে কোনো কিছুই সহ্য করবে না। কেন করবে? আগে কোনো অধিকার না থাকলেও এবার সে তার বউ, তাহলে কেন সে এইসব মেনে নেবে? বউ রাগ করবে আর বর রাগ ভাঙাবে, এটাই তো যুগ যুগ ধরে প্রচলিত এক ধারা। তাহলে তার বেলায় কেন তা প্রযোজ্য হবে না? অবশ্যই তা তাকে প্রচলিত করতে হবে। নিন ভাবি, আমার পার্মানেন্ট ভাবি হওয়ার খুশিতে মিষ্টি মুখ করুন। আর্নিকার কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে তার দিকে তাকালো ঈশা। মুচকি হেসে তার বাড়িয়ে দেওয়া মিষ্টি থেকে এক টুকরো মুখে নিল সে। লজ্জায় কিছু বলল না। আর্নিকার ডাকে লজ্জা লাগছে তার। আগে এভাবে ডাকলেও সবার আড়ালে থাকতো, কিন্তু এখন তো এই মেয়ে ঘর ভর্তি মানুষ তাদের সবার সামনে ডাকছে, তাহলে কি তার লজ্জা লাগবে না? ঈশাকে মিষ্টি খাইয়ে অনেকের সামনে সেই মিষ্টিটুকু ধরল আর্নিকা। খেতে বলল তাকে। অনেক তাকালো তার দিকে। অন্য সময় হলে হয়তো না করতো সে, তবে এবার নিষেধ করলো না। মুখে নিল মিষ্টিটুকু। তার প্রিয় শিরূপী বউয়ের ছোঁয়াটুকু ফিরিয়ে দিল না সে।